পেঁয়াজ উৎপাদনে বড় সাফল্য বাংলাদেশের, স্বস্তিতে কৃষক ও ভোক্তা, রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা। প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনার 5 বছর, রেহানার 7 বছর, টিউলিপের 2 বছরের কারাদণ্ড, প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে, মন্তব্য ফখরুলের। করাইল বস্তিবাসীর পুনর্বাসনের সরকারি উদ্যোগ নেই, অভিযোগ জোনায়েদ সাকির। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ, ভূমিধসে মাটির নিচে চাপা পড়ার আশঙ্কা। এবং লা লিগায় কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি পরাজয় থেকে বাঁচালো রিয়ালকে, ম্যাচ ড্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। পেঁয়াজ উৎপাদনে এবছর বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানির প্রয়োজন পড়েনি, ফলে স্বস্তিতে কৃষক ভোক্তা উভয়ই। বিপরীতে রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা। বাজারে এখন দেশি পেঁয়াজই দাপট দেখাচ্ছে, দামও কৃষকের পক্ষে যাচ্ছে। চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো রিপোর্টে। পেঁয়াজ উৎপাদনে এবার বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। মৌসুমের শেষ দিকে এসে দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানির প্রয়োজন পড়েনি বললেই চলে। এতে যেমন স্বস্তি ভোক্তা ও ব্যবসায়ীদের, তেমনি ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও। অন্যদিকে বাংলাদেশের রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ মান ভেদে কেজি প্রতি 95 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ জানায়, মৌসুম কিছুটা বিলম্বিত হলেও আগামী 10 দিনের মধ্যেই বাজারে উঠবে নতুন দেশি মুড়িকাটা পেঁয়াজ। ভোক্তারা বলছেন, দাম একটু বেশি হলেও দেশি কৃষক লাভবান হওয়াটা অর্থনীতির জন্য ইতিবাচক। পরিসংখ্যান বলছে, দেশি উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। 2024-25 অর্থ বছরে 32 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা আগের 2 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে আমদানি নির্ভরতা কমেছে। এবছর খাতুনগঞ্জ চাকতাই পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দেখা মিলছে না। এর আগে বছরের এই সময়ে বাজার ভরে থাকত ভারতীয় পণ্যে। ভারতের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত সরবরাহ ও রপ্তানি কমে যাওয়ায় পাইকারি বাজারে 2 রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রির মতো পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে রপ্তানি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দেশটির কৃষকরা। বাংলাদেশের কৃষি সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় চাষির হাতে বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে। উৎপাদন ধারা বজায় থাকলে এ বছরও পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না। এতে যেমন কৃষক টিকে থাকবে, তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উল্লেখযোগ্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেন। চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ। নাজমুল, যেমনটি রিপোর্টে দেখছিলাম আমরা যে এবছর পেঁয়াজের উৎপাদন কিন্তু ভালো হয়েছে। বাংলাদেশ কি এবার সত্যি পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে কিনা, এবং দেশি উৎপাদন বেড়ে আমদানি প্রায় শূন্য, এই ধারাবাহিকতাটি স্থায়ী হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে পেঁয়াজ নিয়ে এই বিষয়ে আলোচনা করার আগে একটা কথা মনে করে দিতে চাই, যে 2019 সালের কথা। ঠিক এইরকম নভেম্বরের দিকে আমরা কিন্তু বিমানে করে তুরস্ক, পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, যখন ভারত বন্ধ করে দিয়েছিল। 250-300 টাকা কেজি পেঁয়াজ, মানুষ পেঁয়াজ খেতে পারছিল না। ঠিক তার 5 বছর পরে এসে আমরা নভেম্বরে কিন্তু খুব স্বস্তিদায়ক অবস্থায় আছি, পেঁয়াজ কিনছি, খাচ্ছি। 2 সপ্তাহ পরে নতুন পেঁয়াজ আসবে, কোনো সমস্যা নাই। তো এখানে একটা জিনিস পরিষ্কার, যে আমাদের এবছরে কিন্তু কোনো দেশ থেকে পেঁয়াজ আনতে হয়নি, পার্শ্ববর্তী ভারত থেকেও পেঁয়াজ আনতে হয়নি। অর্থাৎ এটা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে আমরা স্বয়ংসম্পূর্ণতার কথা পরে আমরা আমদানি নির্ভরতা থেকে একবারে বেরিয়ে এসেছি এবছর। আর স্বয়ংসম্পূর্ণতা তো বিষয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী, আমরা যদি এই ধরনের সুফল পেতে থাকি তখন বলতে পারবো যে হ্যাঁ, আমরা স্বয়ংসম্পূর্ণ। তবে আমদানি নির্ভরতার বিষয়টা এবছর নাই। আসলে আমাদের দেশে 2019 সালের ওই ঘটনা থেকে কিছু শিক্ষা ছিল, তারপর কিন্তু সরকারের কিছু উদ্যোগ ছিল।
আপনারা তো মনে আছে 2022 সালে 21 সালে সরকার 3 বছরের একটি রোড ম্যাপ নিয়েছিল, যে 3 বছরের মধ্যে কিভাবে পেঁয়াজকে দেশে উৎপাদন বাড়ানো যায়। আরেকটা বিষয় হচ্ছে প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে যখন পেঁয়াজের দাম বেশি থাকে, অর্থাৎ আমি দেখেছি জুলাই আগস্টের পর থেকেই ক্রমান্বয়ে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে নভেম্বর ডিসেম্বরে একবারে যখন মৌসুমের শেষ পর্যায়ে আসে তখন পেঁয়াজের দাম খুব বেড়ে যায়। তো এই যে কৃষকের কিন্তু একটা এর জন্য ইতিবাচক ছিল যে পেঁয়াজটা করলে ভালো দাম পাওয়া যায়, এবং পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে কৃষক থেকে শুরু করে সরকারি পর্যায়েও কিন্তু অনেক ধরনের পদক্ষেপ ছিল। অর্থাৎ আপনি হিসাবটা হচ্ছে আমাদের 35 লাখ টন পেঁয়াজ হচ্ছে, আমাদের চাহিদা কিন্তু 30 লাখ টন। তাহলে তো কথায় যে আমাদের তাহলে তো উদ্বৃত্ত, কিন্তু না, ওই যে পেঁয়াজ 8-10 লাখ টন পেঁয়াজ নষ্ট হয়ে যায়, সংরক্ষণের অভাবে পচে যায়। অর্থাৎ আমরা একটা পেঁয়াজ যখন উৎপাদনের পর উঠাই সেটা শুকিয়ে যায়, কয়েকটা খোসা চলে যায় শুকিয়ে, তারপর বাসা বাড়িতে পচে যায়। এই যে 8-9 মাস সংরক্ষণ করতে যায় অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়, সেটাও কিন্তু পরিমাণ কম না। ফলে এই পেঁয়াজটা যেটুকু নষ্ট হতো সেটুকুই আমদানি হতো। আমরা দেখছি 7-7.5 লাখ টন পেঁয়াজ আমদানি হতো। অর্থাৎ ওই নষ্টটাও যদি কমানো যেত তাহলে আমদানির প্রয়োজন হতো না। আর পেঁয়াজ একটা ভ্যালুয়েবল পণ্য হওয়ার পরে কিন্তু ওই নষ্টের পরিমাণও কমার দিকে কৃষক খুব গুরুত্ব দেয়, এবং পেঁয়াজ সংরক্ষণে কিন্তু এখন দেখবেন গ্রামগঞ্জে মাচা, ঘরের মধ্যে কিভাবে ভালোভাবে সংরক্ষণ করা যায়, এবং সরকারের কিছু প্রকল্পের মাধ্যমে ছোট ছোট পেঁয়াজ সংরক্ষণাগারও করা হয়েছে, সেগুলোর হয়তো সুফল দিচ্ছে। আপনার যে প্রশ্ন স্বয়ংসম্পূর্ণতা, সেটা এখন দেখার বিষয়। আমরা একটা ধাপ শুরু করলাম যে আমদানি ছাড়া আমরা চলতে পারি কিনা। একদমই, মানে বাংলাদেশ পেঁয়াজের দিক থেকে আসলে যেমনটি বলছিলাম যে আমদানি নির্ভর থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু স্বয়ংসম্পূর্ণ কিনা এটা একটু দীর্ঘমেয়াদী যেহেতু বলা যাচ্ছে না। এক্ষেত্রে দেখা যায় যে আমদানি বন্ধ থাকায় কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন, নিশ্চয়ই এটি একটি ভালো দিক, কিন্তু ভোক্তারা একটু চাপের মুখে পড়ছেন। এই বিষয়টি নিয়ে কি বলবেন? জি, আমি বলি, কৃষকরা কিন্তু যে অতি মুনাফা বা অতি মাত্রায় লাভ করছে তা না। বছরের শেষে একটা পেঁয়াজের দাম এখন 100 থেকে 120 টাকা, সেটা কিন্তু কৃষকরা 80-90 টাকার মধ্যে পায়, মানে পাইকারি বাজারে। তারও কম পায় কিছু ক্ষেত্রে। তো দেখেন, যখন চালের 1 কেজি চালের দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম কিন্তু 80 টাকা 90 টাকা পাওয়া কৃষকের, এটা আমি মনে করি অধিকার। আমি যেহেতু এই পণ্য বাজারে বিট করি, আমার মনে হয় না যে কৃষক খুব বেশি পায়। কারণ আপনি দেখেন একটা ফুলকপিও কিন্তু 40 টাকা দাম, একটা পেঁয়াজ, এটা তো একটা মশলা জাতীয় পণ্য। আপনি অন্যান্য মশলার সাথে তুলনা করেন, আপনি আদা রসুন দেখেন, আদা রসুন 200 টাকা কেজি, সেখানে কিন্তু পেঁয়াজের দামটা অস্বাভাবিক না। এরপরে যে ভোক্তার যে চাপটা হয়, এটা কিন্তু সারা বছর ছিল না। আপনার মনে আছে সারা বছর কিন্তু 50-55 টাকার পেঁয়াজ ছিল, এখন মৌসুম একবারে শেষ, যে কারণে এটা ভোক্তার একটু চাপ আছে। তবে এই চাপ কিন্তু অমূলক না, কারণ আমরা যখন আমদানি করেছি তখন ভারত বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু 250 টাকায় পেঁয়াজ খেয়েছি। স্বাভাবিকভাবে যদি এবছর আমদানি করতে হতো, বাংলাদেশের পেঁয়াজের ঘাটতি হতো, নিশ্চয়ই আমরা হয়তো এর থেকে কম দামে খেতে পারতাম বলে আমার মনে হয় না। একদমই, তবুও কিন্তু ভোক্তাদের একটু অভিযোগ রয়েছে এই ব্যাপারটি নিয়ে। নাজমুল, এবার একটু ভারতীয় বাজারের দিকে আসতে চাই। বাংলাদেশে এই যে আমদানি বন্ধ হওয়ার কারণে কিন্তু ভারতীয় বাজারে একটু ধস নেমেছে, এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমি যদি একটু পরিষ্কার করে বলি যে ভারতের বাজারে ধস নামার পেছনে বাংলাদেশের ভূমিকা আসলে কি? আচ্ছা, বলি যে বাংলাদেশ এবং ভারতের এই যে পেঁয়াজের বাণিজ্য কিন্তু দীর্ঘদিনের, অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের ঘাটতি হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে ভারতের ব্যবসায়ীরা এই দেশে রপ্তানি করে আসছে। তারা বলছে তারা যে পরিমাণে রপ্তানি করে তাদের উৎপাদনের থেকে কিন্তু মানে উৎপাদন কিন্তু চাহিদা থেকে উদ্বৃত্ত, আর ওই যে উদ্বৃত্ত তার 1/3 পায় বাংলাদেশে তারা রপ্তানি করত, এবং এই রপ্তানি ব্যবসা কিন্তু বহু বছরের। কিন্তু এর মধ্যে হঠাৎ আপনি জানেন যে দুই দেশের একটু সম্পর্কের টানাপোড়েনের কারণে কিছু বন্দর আমদানি রপ্তানির পক্ষে বিপক্ষে দুই দেশেরই কিন্তু কিছু বিধিনিষেধ ছিল। আমি একতরফা কোনো দেশকেই এতে দায়ী করা যাবে না। ফলে বাংলাদেশ এখন যেহেতু পেঁয়াজ আছে দেশের, কিছুদিন পরে পেঁয়াজ উঠবে, বাংলাদেশ সরকার চায় না যে পর্যাপ্ত থাকলে তার আমদানির প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু ভারতের যে ব্যবসায়ীরা, অর্থাৎ 7-8 লাখ টন পেঁয়াজ যেটা বাংলাদেশে রপ্তানি করতো, সেটা তারা এখন করতে পারছে না। এবং আমার জানা মতে অন্যান্য দেশগুলো এবার খুব একটা বেশি পেঁয়াজ আমদানি করছে ভারত থেকে, এরকম নয়।
সেই কারণে ভারতের বাজারের দাম বেড়ে গেছে। এটা হয়তোবা তারা এই বিষয়টা, আমি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের দেশ থেকে বলার বিষয় যে তারা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটটা বুঝবে এবং তারা হয়তো ভবিষ্যতে যখন পেঁয়াজ উৎপাদন করবে ওই হিসাবটা মাথায় রাখবে। তবে আর একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছিলেন স্বয়ংসম্পূর্ণতার একটা বিষয়, সেটা কিন্তু আমাদের একবারে স্থায়ীভাবে না অর্জন করা পর্যন্ত ভারতের সাথে যে একবারে আমরা নেতিবাচক একটা সম্পর্ক বা বন্ধ করার বিষয়টা, এখনো তো রাজনৈতিক এই যে পেঁয়াজ কূটনীতিটা চলবেই এবং সেটার পক্ষে বিপক্ষে দুই দেশকেই একটা ইতিবাচক মনোভাব থাকতে হবে। কারণ এমন তো হতে পারে যে আগামীতে আবার আমাদের পেঁয়াজ আমদানির প্রয়োজন হতে পারে, কারণ এটা একটা প্রাকৃতিক অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। এবারেও কিন্তু পেঁয়াজ 10 দিন আমাদের লেট প্রোডাকশন হচ্ছে, কারণ বৃষ্টি হয়েছিল, হঠাৎ বৃষ্টি হয়েছিল, কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। তো হয়তোবা এবছর লাগছে না, 2 বছর লাগবে না, কোনো এক সময় লাগবে। সেক্ষেত্রে দুই দেশের একটা আমদানি রপ্তানি পরিস্থিতির উপরে এই বাজারটা ইয়ে করে। তবে আমাদের এনডিটিভি সহ ভারতের যেগুলো মিডিয়ায় আমরা খবর দেখছি যে তারা পেঁয়াজ বিক্রি করতে পারছে না, এই উদ্বৃত্ত পেঁয়াজটা বন্দরের এই সাইডে যেগুলো বাংলাদেশে আসতো পেট্রাপোল, এদিকে পেঁয়াজের দাম খুব কম, $1-2-3 মধ্যে বিক্রি করছে, সর্বোচ্চ মনে হয় $10 10 রুপি পর্যন্ত দাম উঠছে, এর বেশি হচ্ছে না। একদমই। এবং আমরা যদি একটু বলি যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কিন্তু আসলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, তার মধ্যে একটির কথা আপনিও বলছিলেন যে সরবরাহ ব্যবস্থা। সেক্ষেত্রে যদি একটু বলি যে আমাদের উৎপাদন বাড়লেও সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় দুর্বলতাটা আসলে কোথায়, এবং নানা ধরনের মৌসুম ভিত্তিক পেঁয়াজ আছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী আমাদের সংরক্ষণে রাখতে হয়, যেমন আমি যদি বলি রবি, খরিফ 1 এবং খরিফ 2, সেই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলবেন যে বাংলাদেশ আসলে বা আমরা আসলে কতটা প্রস্তুত? ধন্যবাদ। সরবরাহ ব্যবস্থায় আমাদের শুধু পেঁয়াজ না, প্রত্যেকটা কৃষি পণ্যের ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা রয়েছে। আমাদের অপচয়ের হার, মানে উৎপাদন পরবর্তী অপচয়ের হার খুব বেশি। সেক্ষেত্রে তো প্রথমেই বললাম যে পেঁয়াজও অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজও দ্রুত পচনশীল একটি পণ্য। আপনি জানেন যে এই যে মুড়ি কাটা যে পেঁয়াজ আসবে, অর্থাৎ এই মৌসুমে যে পেঁয়াজ আসবে, এটা কিন্তু একবারেই থাকে না, এটা কিন্তু আপনি কিনে সংরক্ষণ করতে পারবেন না। এই পেঁয়াজটা এই মৌসুমেই খেয়ে ফেলতে হয়, মানে তারপরে এরপরে যে খরিফ মৌসুমের পেঁয়াজ আসবে সেগুলো দীর্ঘদিন ধরে 8 মাস, 10 মাস, 1 বছর সংরক্ষণ করা যায়। তা আমাদের আসলে কৃষকদের দীর্ঘদিনের চাওয়া যে পেঁয়াজ সংরক্ষণে, যেরকম আলু সংরক্ষণে হিমাগার আছে, পেঁয়াজ সংরক্ষণে কিন্তু একবারে স্বাভাবিকভাবে বস্তা বেঁধে পেঁয়াজ রাখলে কিন্তু পেঁয়াজ থাকে না। পেঁয়াজটা কয়েকটা আমরা দেখেছি কয়েকটা স্তরে মাচার মতো তৈরি করে সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হয়। তো পাবনা, সিরাজগঞ্জ যে এলাকাগুলোতে প্রচুর পেঁয়াজ হয়, সেই এলাকায় কিন্তু অনেকের এই পর্যাপ্ত জমি বা পর্যাপ্ত ব্যবস্থা নাই এই পেঁয়াজগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা। তারপরও তারা যে কৃষি জমি নষ্ট করে সংরক্ষণের জায়গা করতে চায় না, কারণ সব সময় তো পেঁয়াজে লাভ হচ্ছে এটাও না, পেঁয়াজে তো তারা লোকসানও করে। তো সেখানে সমবায় বা সরকারি ভিত্তিতে পেঁয়াজ সংরক্ষণ করার ব্যবস্থাটা আরো শক্তিশালী করা দরকার। এছাড়া আমাদের পেঁয়াজ যে অঞ্চলগুলো থেকে আসছে সেটা ঢাকা এবং অন্যান্য চট্টগ্রাম অন্যান্য থেকে একটা বিরাট দূরত্বের, কারণ আপনি জানেন পাবনা, সিরাজগঞ্জ, ওই ফরিদপুর ওই সাইড থেকে, সেই ক্ষেত্রে আমাদের ওই যে গতানুগতিক বস্তা করে পেঁয়াজ নিয়ে আসা, যার ফলে পেঁয়াজের কিছু অংশ একটা পেঁয়াজের সাথে লেগে বা রাস্তার ঝাঁকুনিতে নষ্ট হয়, সেইগুলো আমাদের নিবারণ করা দরকার। যে যদিও অন্যান্য অনেক ফসলের ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে, দেখবেন ক্যারেট, কার্টন, বিভিন্ন কিছু, কিন্তু পেঁয়াজে কিন্তু এখনো বস্তা ছাড়া, তেমন চটের বস্তা ব্যবহার অনেক ক্ষেত্রে সেটাও হয় না। সেগুলো করা দরকার। আমাদের আসলে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার যে আমরা একটা বছর পেরেছি, আমাদের হয়তো বা আরো কিছু উৎপাদন বাড়াতে পারলে আমরা হয়তো প্রতি বছরই এইরকম স্থিতিশীলতার মধ্যে থাকতে পারবো। একদমই, অনেকগুলো বিষয় আসলে মাথায় রাখা জরুরি যদি একেবারে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। এবং উৎপাদন তো বাড়ছে আমাদের নাজমুল, এবং কৃষকরাও উৎসাহী, কিন্তু জলবায়ু, বাজার ব্যবস্থা এবং নীতি সহায়তা কতটা স্থায়ী বলে আপনি মনে করেন যদি বাংলাদেশে ভবিষ্যতে পেঁয়াজ আমদানি আমরা বন্ধ করতে চাই? ধন্যবাদ। জলবায়ুর বিষয়ে তো একটা শস্য নিয়ে বলার কিছু নাই, আমরা অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় আছি। এটা পেঁয়াজের দিক বিবেচনা করে আমরা কতটা মোকাবেলা করব আমি জানি না, কারণ এটা
অনেক কঠিন একটা বিষয়। নীতি সহায়তার বিষয়টা হচ্ছে যে এবারে নীতি সহায়তায় কিন্তু কৃষকরা লাভবান হয়েছে, যে পেঁয়াজ আমদানি করা হয়নি, এটা একটা সাপোর্টিং ছিল জন্য। প্রতি বছর এই সাপোর্টিংটা থাকে না। আপনি যদি দেখেন কালকে সরকার যদি পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেয়, তাহলে হয়তো নতুন পেঁয়াজ যখন আসবে তখন বাজারে দামই থাকবে না। তো এই যে নীতি সহায়তার বিষয়ে কৃষককে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার। আবার অনেকে ভোক্তার কথা বলেন, ভোক্তাকে প্রায়োরিটি তখন দেওয়া দরকার, সরকারের আসলে একটা স্কেল থাকা দরকার যে কত পর্যন্ত ভোক্তার কাছে সহনীয়, সে পর্যন্ত আমার মনে হয় কৃষককে সাপোর্ট দেওয়া দরকার। অর্থাৎ আমরা একটা চিন্তা করছি যে হ্যাঁ 120 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম যৌক্তিক, হ্যাঁ এ পর্যন্ত কৃষককে সাপোর্ট দেওয়া, যে হ্যাঁ এ পর্যন্ত দাম থাকা অবস্থা পর্যন্ত পেঁয়াজ আমদানি হবে না। এবছরে কিন্তু সরকার এইটা করেছিল, সেজন্য সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে 120 টাকার বেশি পেঁয়াজের দাম উঠলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে দেখেন একটা বড় বিষয় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাজারে অতিরিক্ত দাম বাড়ানোর থেকেও কৃষক বা ব্যবসায়ী ফরিয়ারা সতর্ক হয়ে গেল যে না, খুব বেশি আমরা দাম বেড়িয়ে দিলে পেঁয়াজ ভারত থেকে আসবে, ফলে আমদানি হলে আর এই দামও থাকবে না। তো এই যে এবার একটা নীতির ক্ষেত্রে আমরা দেখেছি একটা ব্যালেন্স, ফলে দুই পক্ষই লাভবান হয়েছে। কিন্তু প্রতি বছর হয়তো সেটা কৃষকের পক্ষে থাকে না, আবার অনেক সময় ভোক্তার পক্ষেও থাকে না। সেটা একটা মধ্যম পর্যায়ে রাখার জন্য একটা নীতি সহায়তা দরকার। আর আরেকটা বিষয় বলছিলেন, আমি আসলে মিস করে গেছি। বাজার ব্যবস্থার কথা বলছিলাম। বাজার ব্যবস্থায় এবং জলবায়ুর কথাও বলেছিলাম। জলবায়ুর বাজার ব্যবস্থায় যেটা হচ্ছে যে কৃষকের দাম এবং ভোক্তার দামের মধ্যে একটা বড় ফারাক থাকে। পেঁয়াজ নয়, সকল পণ্যের ক্ষেত্রে থাকে। আপনি এখনো দেখবেন যে পেঁয়াজের হয়তো বা 80 টাকার কম পাচ্ছে কৃষক, কিন্তু বাজারে ভোক্তা কিনছে প্রায় 120 টাকা পর্যন্ত ভালো মানে। তো এই যে মাঝখানে বড় একটা অর্থ, সেটা তো ফরিয়ারা বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নিচ্ছে। সরকারের উচিত যে ভোক্তা অধিকার সহ বাণিজ্য মন্ত্রণালয় এবং অনেক মনিটরিং টিম আছে, তাদের দ্বারা এটা করা সম্ভব। তাহলে হচ্ছে এই প্রাইস গ্যাপটা কমে গেলে কৃষকের লাভটা ঠিকই থাকবে, ভোক্তা আরো কমে কিনতে পারবে। অর্থাৎ আপনি ধরেন 80 টাকা কৃষক পাইলো, আর 10 টাকার মধ্যে যদি বাজার ব্যবস্থাপনায় এই খরচের মধ্যে যদি ভোক্তা 90 টাকায় পায়, তাহলে তো দুই পক্ষই লাভবান হবে। একদমই নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করব যে এই সবগুলো বিষয় মাথায় রেখে বাংলাদেশ এগিয়ে যায়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুলের সঙ্গে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য 14 জন অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গেল 13 জানুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে 10 মার্চ আরও 2 আসামি যুক্ত হয়ে মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি। আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল। গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না, শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। ধন্যবাদ।
দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সব চিকিৎসকদেরকে যুক্ত রেখেই চিকিৎসাটা হচ্ছে। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই কথা জানান। এ সময় বর্তমানে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সাবেক গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। থ্যাংক ইউ। নো মোর কোশ্চেন ফ্রম দ্যাট প্লিজ। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দেবো না, এটা ডক্টর জাহিদ দেবেন। অনেক জায়গায় যোগ হচ্ছে, তো এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিড়িক পড়ে গেছে, দৌড় উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার ঠিক গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং করেল বস্তিবাসীর সহায়তা ও পুনর্বাসন সরকারের দায়িত্ব হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ সময় অবিলম্বে করাইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের প্রত্যেককে খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবি জানান তিনি। সোমবার করাইল বস্তির রাহাত আলী শাহ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইন কিভাবে আসবে এই সমস্ত জায়গাগুলো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই এবং তাদের মধ্যে একটা জায়গা থাকে যে কোনো এক সময় এই জায়গাগুলো আবার তারা নিজেদের দখলে নেবে অথবা কোনো ব্যক্তি মালিকানার দখলে চলে যাবে। এই সমস্ত নানান রকম চেষ্টা থাকে। আমরা দেখেছি আগুন লাগার পেছনে এক ধরনের ষড়যন্ত্রমূলক জিনিসও কাজ করে, যাতে আগুন লাগলে সেই জায়গাটাকে দখল করতে তাদের সুবিধা হয়, নানা ধরনের উচ্ছেদ কার্যক্রম চালাতে সুবিধা হয়। তো এই সব কিছু মিলিয়ে আসলে মূল বিষয়টা আমরা যেটা মনে করি যে এখানে এইটা এই যে এখানে যে খেটে খাওয়া মানুষ থাকেন, যারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কাজের অংশীদার, যারা চালিকা শক্তি অন্যতম, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, সেইটা বরং সরকারের এখন পরিকল্পনা এবং কাজের অংশ হবে। হ্যাঁ, যা করেছে বেসরকারি সংগঠন এবং রাজনৈতিক দলগুলো করেছে। আমরা যেটা দেখেছি যে সরকারের দিক থেকে কোনো কিন্তু ভূমিকা নেই। শুরুর দিন থেকেই রাজনৈতিক দলগুলো এসছে এখানে, বিভিন্ন বেসরকারি সংস্থা এসছে, তারা যে ভূমিকা রেখেছেন তার ফলে কিছুটা এখানে মানুষজন এখনো কিছুটা নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় নেতারা বলেন, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা সহ অন্য সব দাবি পূরণের জিও ইস্যু না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। সেই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে সচিবালয় সংশ্লিষ্ট দপ্তরের ডিজি কার্যালয় ঘেরাও এবং যমুনা অভিমুখে যাত্রা করবেন বলে হুঁশিয়ারিও দেন তারা। 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মৌসুমের প্রথম দিন সোমবার ভোর 7টায় শহরের নুনিয়ার ছড়া BIWTA জেটি ঘাট থেকে 1100 জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় এমভি বার আউলিয়া, কর্ণফুলী ও কিয়ারি সিন্ধবাদ নামের 3টি জাহাজ। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও টুরিস্ট পুলিশের কঠোর তদারকিতে টিকিটের অতিরিক্ত যাত্রী ও প্লাস্টিক পণ্য বহন নিয়ন্ত্রণ করা হয়েছে। সচেতনতার অংশ হিসেবে প্রথম দিন যাত্রীদের অ্যালুমিনিয়ামের পানির বোতল সরবরাহ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক এম এ মান্নান।
সকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সহ সংশ্লিষ্টরা ঘাটে এসে পর্যটকদের অভিবাদন জানান এবং সরকারি নির্দেশনা তদারকি করেন। এদিকে সরকারি 12 নির্দেশনা মেনে সোমবার থেকে 31 জানুয়ারি পর্যন্ত পরবর্তী 2 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের সুযোগ থাকছে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের জন্য 3টি জাহাজের টিকিট আগে বিক্রি হয়েছিল এবং 1100 পর্যটক গেলেন দ্বীপে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। শত শত মানুষ এখনও নিখোঁজ। ঘূর্ণিঝড় সেন-ইয়ারের প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে দেশটির সুমাত্রা দ্বীপে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। নিখোঁজ মানুষদের অনেকেই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 1 সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝোড়ো হাওয়ায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। এই দুটি এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রমে জোর দিতে হবে বলে জানান সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো। স্থানীয়রা জানিয়েছেন, অনেকেই ঘরবাড়ি ছাড়তে চাইছেন না, কারণ বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল ও যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় 100 কিলোমিটার দূরের সুঙ্গাই নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কার কাজ শুরু হয়নি। বাইরের কোনো সাহায্যও পৌঁছায়নি। চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লা লিগায় কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি জিরোনার বিপক্ষে পরাজয় থেকে বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো। 67 মিনিটে নিচু শটের পেনাল্টিতে জাল খুঁজে নিয়ে ম্যাচে সমতা ফেরায় কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়র বক্সে ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। রিয়ালের জার্সিতে গত 19 ম্যাচে 23তম গোল এটি এমবাপ্পের। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে গোল করে জিরোনাকে এগিয়ে দেন আজেদিন উনাহি। পুরো ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের ভালোভাবে মার্কিং করে ম্যাচ কঠিন করে তোলে রিয়ালের জন্য। আক্রমণের ধারও ছিল না এমবাপ্পেদের। এই ড্রয়ে রিয়াল এখনও লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে। প্রথমার্ধে এমবাপ্পে গোল করলেও বলটি তার হাতে লাগায় বাতিল হয়ে যায়। এরপরে গোল হজম করে রিয়াল। বক্সের বাইরের জোরালো শটে গোল করেন উনাহি। দ্বিতীয়ার্ধের খেলায় পার্থক্য গড়ে দেয় জাবি আলোনসোর দল। পরে রিয়াল কৌশল বদলে মাঝ দিয়ে দ্রুত আক্রমণ তৈরিতে মনোযোগ দেয়, আর উইংয়ের ভিনিসিয়াসকে মার্ক করতে গিয়ে জিরোনার রক্ষণ ভাগ ছন্দ হারায়। এক পর্যায়ে ভিনিসিয়াস বল জালে পাঠান, কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় তিনি পাস হওয়ার আগেই অফসাইড ছিলেন। এমবাপ্পের সফল পেনাল্টি রিয়ালকে দ্বিতীয় লিগ পরাজয় থেকে বাঁচায়। আলোসোর দল শেষ 5 ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একবার পেয়েছে জয়ের স্বাদ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পেঁয়াজ উৎপাদনে বড় সাফল্য বাংলাদেশের, স্বস্তিতে কৃষক ও ভোক্তা। রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা। প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনার 5 বছর, রেহানার 7 বছর, টিউলিপের 2 বছরের কারাদণ্ড, প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, মন্তব্য ফখরুলের। করাইল বস্তিবাসীর পুনর্বাসনে সরকারি উদ্যোগ নেই, অভিযোগ জোনায়েদ সাকিব। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। শত শত মানুষ এখনো নিখোঁজ। ভূমিধসে মাটির নিচে চাপা পড়ার আশঙ্কা।
এবং লা লিগায় কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি পরাজয় থেকে বাঁচালো রিয়ালকে ম্যাচ ড্র। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টায় দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।